শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে আগ্রহী সৌদি আরব। শিগগিরই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা মন্ত্রীর। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় হাসিনা কামাল সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। সালমান আনিসুলের সাক্ষ্য গ্রহণ শুরু। এবং রাজধানীতে এখনও জমে ওঠেনি ঈদের কেনাকাটা। ফুটপাতে আনাগোনা থাকলেও শপিং মলে ক্রেতার উপস্থিতি নগণ্য। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে থার্ড টার্মিনাল বিষয়ক এক সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা। এদিন সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 12ই মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। মফিউর রহমানের রিপোর্ট। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে তৃতীয় দিনের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে সৌদি সরকার। প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশাহ এবং ক্রাউন প্রিন্সের বিভাগে আসছিলেন, তো সৌদির সাথে আমাদের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নত করা যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে বেসামরিক বিমানমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালুর বিষয়ে তাগাদা দিয়েছেন তারেক রহমান। কেন চালু হতেছিল, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন, কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করেন। এছাড়া স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নিজের রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির আহ্বানে 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে। প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। পুলিশে কিছু রদবদল আসবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। এদিকে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে আয়োজিত এক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সরকার দ্রুতই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে বরিশালের গৌরনদী উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারেক রহমান গৃহীত পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজও শুরু হয়েছে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সকল ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট।
দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি পর্যায়ের কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রতিনিধি দল। বৈঠকে শিক্ষা কারিকুলাম, শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা সহ বেশ কিছু দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। খুলনা জিয়া হলে সেই উৎসবতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করে ছেড়েছেন এবং আমরা পেয়েছি সেই উৎসবতা 25%। কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের দাবিগুলো শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। শিক্ষাঙ্গনে দুর্নীতি বন্ধে পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এতে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের সকল দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে। শিক্ষার সকল কারিকুলামকে সরকার এক ছাতার নিচে নিয়ে আসার কথাও ভাবছে বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইফতেজাই মাদ্রাসা, ফাতিমা মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন কথা। একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন 14 এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান তিনি। সংসদ সদস্যদের শপথ গ্রহণের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে বিধান অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে বলেও জানান রহমান এল মাসুদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তা নির্ধারণের পরই সিটি কর্পোরেশনে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেবে ইসি। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার। মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড, সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায়, তাহলে একরকম। উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল করা হয়েছে। আসামি শেখ হাসিনা, কামাল সহ পলাতকদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে একই ট্রাইব্যুনালে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2-এ তাইম হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসির আলী। 2016 সালের 26 জুলাই ঢাকার কল্যাণপুরের 5 নম্বর সড়কে জাহাজবাড়ি নামে এক ভবনে 9 জনকে জঙ্গি বানিয়ে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 জনকে আসামি করা হয়। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ গ্রেপ্তার রয়েছেন 3 জন। শেখ হাসিনা, কামাল সহ পলাতক 6 জন। রোববার গ্রেপ্তারকৃতদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আটক ও পলাতক সহ প্রত্যেকের বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল হয়। পত্রিকায় পলাতকদের আত্মপ্রকাশে বিজ্ঞপ্তি জারির নির্দেশ জারি করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর MH তামিম। সেখানে আজকে এনইআর অর্থাৎ নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশনের
নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন দুজন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ৩রা মার্চ। প্রথম দিনের সাক্ষ্যের সারমর্ম তুলে ধরেন প্রসিকিউটর তামিম। ইমরান হোসেন তিনি ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর ১০ নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। তবে আনিসুল ও সালমানের আইনজীবী সাক্ষী দুজনকে জেরা করেন। আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই, তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে ইমাম হোসেন তাইম হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে অভিযোগ আমলে নিয়ে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় ১১ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন ২ জন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের শুরুতেই উৎসব মুখর হয়ে উঠেছে রাজধানীর অভিজাত বেইলি রোডের ইফতার বাজার। সেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে দেখা যাচ্ছে ইফতারির রাজকীয় সমাহার। ব্যবসায়ীরা বলছেন, ভোক্তার ক্রয় ক্ষমতা মাথায় রেখে সাজানো হয়েছে ইফতারি আইটেম। মানসম্মত ইফতার পণ্য পেয়ে খুশি ক্রেতারাও। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রমজানের শুরু থেকেই জমজমাট রাজধানীর অভিজাত ইফতার বাজার বেইলি রোড। বিকেল গড়াতেই ভোজ্য তেলের সুবাস আর মশলার ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে পুরো এলাকা। প্রতি বছরের মতো এবারও নানা পদের খাবারের পসরা সাজিয়ে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। টেবিলে একের পর এক সাজানো লোভনীয় সব খাবার। প্রথাগত ইফতারি আইটেমের বাইরে এ যেন এক অন্য জগৎ। মানে হচ্ছে অনেক আইটেম পাওয়া যায়, অনেক ডিফারেন্ট টাইপ অফ আইটেম পাওয়া যায় এবং খাবারগুলো অনেক সুস্বাদু, এই জন্য নিচ্ছি। এদের খাবারের মানটা আসলে ভালো। প্রতি বছর স্পেশালি এদের কোরাল মাছের যে বারবিকিউটা, এটা আমি নিতে আসি। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। দোকানিরা বলছেন, ইফতার পণ্যে ক্রেতার ক্রয় ক্ষমতার বিষয়টি মাথায় রাখেন তারা। ভাজা পোড়াগুলো কম দামে রাখছি, আগের রেটে রাখছি। অন্য অন্য আইটেমগুলি হয়তো মালামাল কেনার কারণে একটু বাড়তে হইতে পারে। ক্রেতার কথা মাথায় রেখে বর্তমান দেশের সিচুয়েশন তো খুবই, কারো পকেটে পয়সা নাই, ওই চিন্তা ভাবনা করে প্রাইসের হাত দেয়নি আমরা। দাম একটু বেশি, তবে রিজনেবল আছে। বেইলি রোডের ইফতারির জন্য সবসময় ভিড় লেগেই থাকে। অফিস কিংবা বাসাবাড়ি উভয় ক্ষেত্রেই ঐতিহ্যবাহী এই এলাকাটির ইফতার পণ্যের চাহিদা ব্যাপক। মানসম্মত খাবার পেয়ে সন্তুষ্ট ক্রেতা। আর এখানে খাবার ভালো হয় আমার মতে, সবার মতে জানি না, কিন্তু আমার মতে নবাই বোঝে খাবার বেস্ট খাবার আমার কাছে মনে হয়। মান খাওয়ার পরে তো মানটা বুঝবো, খেয়ে দেখি কি অবস্থা, তারপরে বোঝা যাবে। সামনের দিনগুলোতে আরো জমজমাট ইফতার বাজারের প্রত্যাশা জানান বিক্রেতারা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের জমজমাট কেনাকাটা শুরু না হলেও ভিড় বাড়ছে রাজধানীর বিপণী বিতানে। শেষ দিকের ঝুঁকি এড়াতে অনেকে রমজানের শুরুতেই ছুটছেন মার্কেটে মার্কেটে। এখন পর্যন্ত বড় শপিং মলের চেয়ে ফুটপাতেই ভিড় বেশি। সেখানে স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য পোশাক খুঁজছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদ মানেই নতুন পোশাক। শিশু থেকে বয়স্ক সবারই ভাঁজ করা রঙিন পোশাক চাই। যদিও সেই উৎসবের বাকি প্রায় ২৫ দিন, ফলে ফুটপাত কিংবা বড় বিপণী বিতান কোথাও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না। যারা স্বাচ্ছন্দ্য কেনাকাটায় আগ্রহী রমজানের শুরুর দিকে, তারাই ছুটছেন মার্কেটগুলোতে। যাদের দেখা গেছে পরবর্তীতে কাজ থাকে, তারা শুরুর দিকে কেনাকাটা করতে আসে। আমারও কাজ আছে দেখে আমি আগে কেনাকাটি ঝামেলা শেষ করতেছি। আর ২-৩ দিন বিভিন্ন রকম দোকানে যাব, দেখবো, তারপর পছন্দ করে কিনে ফেলবো। তবে ওনাদের কালেকশনগুলো খুব ভালো। শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। মেয়েদের 3 পিস, সালোয়ার কামিজ, আনস্টিচ লনের চাহিদাও বেশ। পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি ও কুর্তা। বিক্রেতারা বলছেন, জমজমাট বেচা বিক্রিতে কয়েকদিন সময় লাগবে। ঈদের যে একটা বাজার মোটামুটি ওরকম এখনো শুরু হয় নাই। মোটামুটি হচ্ছে, তবে আমরা আশা করতেছি
আর 2-1 দিন পরেই আমাদের খুব ভালো কেনাকাটা হবে। বড় বড় শপিং মলের চেয়ে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার সমাগম বেশি। হরেক পণ্যের সমাহার আর কিছুটা সাশ্রয়ী হওয়ায় ঈদ কেনাকাটায় নিম্ন ও মধ্যবিত্তের প্রথম পছন্দ এখানেই। মার্কেটের তুলনায় অবশ্যই কম হবে এখানে, এটার জন্যই তো এখানে আসা। কাপড়ের মানও ভালো, এখানে দামও কম, এই জন্যই তো আসা এখানে। এই জায়গায় যেসব জিনিসগুলো আছে ভিতরে কিন্তু ওইসব জিনিসগুলোই আছে, কিন্তু এখানে ভিতরের থেকে এখানে পাড়া পরিবেশ হিসাবে এখানে জিনিসগুলো একটু কমে পাওয়া যায় আর কিন্তু ভিতরে দামটা অনেক বেশি। 15 রমজানের পর ফুটপাতে আরো জমজমাট বেচাকেনার প্রত্যাশা জানান বিক্রেতারা। যারা আশেপাশে যারা জব করে এখানে, তারা দেখা যাচ্ছে 15 রমজান থেকে আপনার 30 রমজান পর্যন্ত কেনাবেচা করে। আশা করা যায় নতুন সরকার আসছে, বেচাকিনি ভালো হওয়ার সম্ভাবনাটা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। যশোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা শোভার বিরুদ্ধে 62 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আফিল উদ্দিনের 3 ছেলের সম্পদ বিবরণী দাখিলের নোটিশও জারি করা হয়েছে। আফিল উদ্দিন সাবেক সংসদ সদস্য যশোর 1 যশোর কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 46 কোটি 26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। প্রধান নির্বাচক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করা গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ব্যক্তিগত কারণে চুক্তির মেয়াদ বাড়াবেন না তিনি। তার জায়গায় হাবিবুল বাশারকে স্থলাভিষিক্ত করা হয়েছে। 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন সুমন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আবার। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে আগ্রহী সৌদি আরব। শিগগিরই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা মন্ত্রীর। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় হাসিনা কামাল সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। সালমান আনিসুলের সাক্ষ্য গ্রহণ শুরু। এবং রাজধানীতে এখনো জমে ওঠেনি ঈদের কেনাকাটা। ফুটপাতে আনাগোনা থাকলেও শপিং মলে ক্রেতার উপস্থিতি নগণ্য। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।